ক্লাস নেওয়ার কথা। আর তোদের একটু ঝামেলা আছে কিছু, ঠিক আছে? কিছু ঝামেলার কারণে কিছু সমস্যা আছে, একটু পরে জানতে পারবি। অনেক কিছু নিয়ে কিছু ঝামেলা আছে, তো এই কারণে যাক আমি জানি আমার 11:30 থেকে ক্লাস নেওয়ার কথা, ঠিক আছে? আর তার আগে আরেকটা ক্লাস নেওয়ার কথা ছিল, এই আর কি। আমি জানি আমি 11:30 থেকে 2:30 পর্যন্ত ক্লাস নেব, মোটামুটি এটাই আমার জানা। এখন তোদের ভাইয়ারা কিছু অদায়িত্ববান, ওইখান থেকে কিছু ঝামেলা তৈরি হয়েছে। ঠিক আছে, তো সেখানে আমি আধা ঘন্টা আগে চলে এসেছি আর কি, বাধ্য হয়ে আর কি। আমি ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম। যে জায়গায় ছিলাম ওই কাজটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আজকে অনেকবার ফোন ধরা লাগবে ক্লাসের মধ্যে, ঠিক আছে? অনেক কিছু ইস্যু আছে আর কি, জানতে পারবে, সময় হলে জানতে পারবে, সমস্যা নেই। তো যাই হোক, এখন তোমরা বসে আছো, এটা হচ্ছে দুঃখজনক বিষয়। এটা হওয়ার কথা না, কারণ তোমাদের সময়ের অনেক গুরুত্ব। কিন্তু আমিও আধা ঘন্টা আগে এসেছি, এটা হচ্ছে মেন কথা। মানে আমার 11:30 থেকে ক্লাস নেওয়ার কথা, এটাও গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? এখন তাহলে কারা অদায়িত্ববান? নাম্বার 1 হচ্ছে নাইম, নাম্বার 2 হচ্ছে রাহাত, নাম্বার 3 হচ্ছে তানভীর। এবার আসো ক্লাস আমরা শুরু করি। আমরা পড়বো আইডিয়াল গ্যাস এবং থার্মোডাইনামিক্স। দুইটা অধ্যায় যেহেতু একই ধাঁচের, একই ফ্লোতেই আমাদের হবে, আর দুইটা অধ্যায় আমরা মিক্সিং করে টাইপ নাম্বার দিয়ে আগাবো আর কি, তাহলে ভালো হবে আর কি। টোটাল প্রায় মনে হয় 21টা টাইপ হবে আর কি, দুইটা অধ্যায় মিলে। দুটো অধ্যায় মিলে, একটা অধ্যায়ের 21টা টাইপ না, দুটো অধ্যায় মিলে 21টা টাইপ হবে, ঠিক আছে? তো আইডিয়াল গ্যাস অ্যান্ড থার্মোডাইনামিক্স, ওকে। তো নাম্বার 1, টাইপ নাম্বার 1 হচ্ছে আইডিয়াল গ্যাস ভার্সেস রিয়েল গ্যাস। তোমরা মোটামুটি জানো যে যারা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্রগুলো মেনে চলে তাদেরকে আইডিয়াল গ্যাস বলা হয়। যারা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এই সূত্রগুলো মেনে চলে তাদেরকে বেসিক্যালি আইডিয়াল গ্যাস বলে। কিন্তু এরকম গ্যাস খুঁজতে গেলে আসলে পৃথিবীতে কোনো সিঙ্গেল গ্যাস পাওয়া যায় না। সো আমরা যে আইডিয়াল গ্যাস অধ্যায়টা পড়বো বা এই জিনিসগুলো নিয়ে আমরা থার্মোডাইনামিক্স অধ্যায়টা পড়বো, অধ্যায়টা কি ইনভেইন? মোটেও না, অধ্যায়টা ইনভেইন না। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটা সিম্পল কন্ডিশন অ্যারাইজ করলে অলমোস্ট সব গ্যাস আইডিয়ালের মতো আচরণ করে। এখন এই কন্ডিশনটা আমাদের এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে কখন আসলে যে কোনো গ্যাস আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে এবং কেন করে। তাহলে কন্ডিশনটা কি তোমাদের জানা থাকার কথা, আমি জানি মোটামুটি, বলো। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ। সো দ্য কন্ডিশন ইজ উচ্চ তাপমাত্রা, অনেকবার এমসিকিউ এসছে এটা, এবং নিম্ন চাপ। এখন প্রশ্ন হচ্ছে এই উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপে কি এমন হয় যে আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে সব গ্যাসগুলো, ঠিক আছে? এইটাও ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দ্য ফ্যাক্ট ইজ, যখন তুমি টেম্পারেচারটা অনেক বাড়িয়ে দাও তখন তার সিআরএমএস বাড়ে। বেগ বলতে তো আমরা সিআরএমএসই বোঝাই, তাই না? তা সিআরএমএসটা বাড়ে। সিআরএমএস যখন বাড়ে তখন অণুগুলার মধ্যের যেই সামান্য পরিমাণ আকর্ষণ বিকর্ষণটাও ছিল, যার জন্য ও আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসে চলে যাচ্ছিল, ওই আকর্ষণ বিকর্ষণটা একবারে লোপ পেয়ে যায়। এই কারণে উচ্চ তাপমাত্রাতে আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে। এখন নিম্ন চাপ করলে কি হয়? একই সিস্টেম, যখন তোমার চাপটা নিম্ন করা হয় তখন এরা একে অপরের থেকে দূরে চলে যায়, আর একে অপরের থেকে দূরে গেলে এদের আকর্ষণ বিকর্ষণ কমে যায় আর কি। আর আকর্ষণ বিকর্ষণ কমে গেলেই এরা মোটামুটি আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড ঘটনা। তাহলে একটা হলো উচ্চ তাপমাত্রা আর একটা হচ্ছে নিম্ন চাপ। তাহলে এই দুইটাই আমাদের কারণ যার মাধ্যমে আমরা রিয়েল গ্যাসকে আইডিয়াল গ্যাসের মতো আচরণ করতে পারি। এখন আইডিয়াল গ্যাসের সমীকরণ কি? আইডিয়াল গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT। রিয়েল গ্যাসের সমীকরণ কি বলো? P + n² a/v² ইন্টু v - nb nRT। সো এইটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, বা এটাকে আমরা বলি রিয়েল গ্যাস ইকুয়েশন। হ্যাঁ কি না? এই ইকুয়েশন থেকে ভার্সিটিতে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসতেছে। কি কোয়েশ্চেন আসতেছে জাস্ট তোমাকে বলে দিচ্ছে
22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য এই ইকুয়েশনটা লেখো। তাহলে বলো বাবা 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য এই ইকুয়েশনটা কেমন হবে? 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য হ্যাঁ 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 2p কেন? তো এখানে হাফ দিবি তুই? ও আবার গুণও করে দিবি, পরে গুণ কর। অপশানে তো এরকমই থাকে, পি প্লাস এন এর মান জাস্ট হাফ বসাই দিবি। তাহলে এন এর মান যদি হাফ বসাই দিই এ বাই 4v স্কোয়ার ভি মাইনাস বি বাই 2 ইকুয়াল টু 8t বাই 2। এখন তুই 2 দিয়ে 4 গুণ করবি না 4 দিয়ে গুণ করবি, ওটাই অপশান কথা বলে দিবি আর কি, বাট লাইনটা আনতে লিখতে হবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে আমরা ডিল করলাম কি, যে এইখান থেকে সুপ করে এন বাইর করে নিলাম, এন বাইর করে নিলে আমরা বসাই দিলাম। কথা ওকে? শিওর? আচ্ছা, তাহলে যদি সেটা আইডিয়াল গ্যাস না হয় তাইলে তার জন্য এই সূত্র প্রযোজ্য, যার নাম ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। আর আইডিয়াল গ্যাস হলে অবভিয়াসলি পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্র অনুযায়ী আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? ওকে গুড। নাও আমরা পিভি ইকুয়াল টু এনআরটির মধ্যে ঢুকি। পিভি ইকুয়াল টু এনআরটি। তো এইখানে আমরা অনেক জিনিস জানি, আবার অনেক জিনিস আমাদের একটু ডান বাম করতে হয়, তাই আমরা সবগুলো জিনিস একটু জানার চেষ্টা করি। নাম্বার 1 টি, টি মানে টেম্পারেচার, বাট টেম্পারেচারটা কোন এককে হতে হবে? টেম্পারেচারটা অবভিয়াসলি কেলভিন এককে হতে হবে। ভেরি গুড। এন মানে হচ্ছে মোল, এন মানে হচ্ছে কত মোল, কত মোল। তাহলে এন বের করার অনেকগুলো ওয়ে আছে। এন বের করার ওয়ে হতে পারে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ, ভি ইন লিটারকে 22.4 দিয়ে ভাগ, অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ। তারপরে পাওয়া যেতে পারে যে এই সূত্র থেকে আসলে পিভি বাই আরটি। তোমরা যদি কেমিস্ট্রিতে তড়িৎ রসায়নে যাও আইটি বাই এক্স এফ। আর কিছু ছুটলো এস ভি, এটাও ইম্পর্টেন্ট, এস ভি এন লিটার। এই সবগুলা করে এন বের করা যায়, এবং তোমরা শিওর থাকতে পারো এই এন বের করার তো তোমার ফিজিক্স কেমিস্ট্রি মিলে একটা কোশ্চেন থাকবে, যেখানে তোমার এই সূত্র দিয়ে এন বের করতে হবে আর কি। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, এর পরিচয় তো গেল। এবার এই আর, আর এর নিয়ে কোয়েশ্চেন রিটেনেও আসে, আর আর এর মানগুলো সব লেখো। সো আর এর যতগুলো একক আছে সব তোমার জানতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ একক হচ্ছে জুল দিয়ে যেটা বলে, সেটা কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। আর ইকুয়াল টু 8.314 জুল পার মোল পার কেলভিন। ভেরি গুড। এরপর আর এর আর মান কি? এটাও ভেরি ইম্পর্টেন্ট, 0.0821, জাস্ট জুলের জায়গায় লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ওকে, আর আরেকটা মান মনে রাখতে হবে, সিজিএস মান। বলো কি? সবই আগেরটার মতো, শুধু 10⁻7 দিয়ে গুণ হবে, জুলের জায়গায় বসবে আর্ক। আর্ক পার মোল পার কেলভিন, আর্ক পার মোল পার কেলভিন। ওকে, সো এই কটা মান মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, জেনারেলি এইটা আমরা কখনোই বসাই না, সুযোগ খুব কম। ভার্সিটিতে তো উপরের দুটো বসানো খুব কঠিন, তাও বসানো যায়। এত কিছু বাদ দিয়ে জাস্ট 8.3 বসাবো, এত কিছু বাদ দিয়ে জাস্ট 0.08 বসাবো, এটা বসানো যায়। 0.08 মানে কিছু না, 0.08 মানে 8/100, এটা আমরা বসাতে পারি। আর 8.3 মানে 83/10, এটাও বসানো যায় আর কি। সো এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে এই দুইটার মধ্যে কখন কোনটারে বসাবো। তবে ম্যাক্সিমাম উত্তরে আরই থেকে যায়, অপশান দেখবে আর থেকে যায়, আর দেখুন হয় না। তো এই কখন কোনটা বসাবো নির্ভর করে পি আর ভি এর উপর। বাট এইখানেও ভালো করে জানতে হবে যে এই পি কি আর ভি কি। তো বাবারা, পি মানে তো চাপ, পি মানে চাপ, এটা নিয়ে তেমন একটা মারামারি নাই। ভি নিয়ে মারামারি আছে।
ভি নিয়ে তোমরা এমসিকিউ দেখবা, কোথাও বলবে পাত্রের আয়তন, কোথাও বলবে এত মোল গ্যাসের আয়তন। সো বি কেয়ারফুল, এখানে দুইটা ফ্যাক্ট আছে। যদি একটা বদ্ধ পাত্রে গ্যাস রাখা হয়, কোথায় রাখা হয়, তাহলে অলওয়েজ এটা পাত্রের আয়তন। বাট এই বদ্ধ পাত্রটা যদি তোমাকে না বলে দেয়, তাহলে অবভিয়াসলি এটা একটা অত মোল গ্যাসের আয়তন। কথা কি বোঝা গেছে? একটা বদ্ধ পাত্রে রাখলে তো ও পরিমাণ জায়গা দখল করবে, ও পুরা জায়গা জুড়ে দখল করবে, প্রেশারটা কমে যাবে। জায়গা যদি তুমি অনেক বড় দাও, তাহলে প্রেশারটা কি হবে, কমে যাবে। আর তুমি যে একটা অনেক বড় জায়গায় রাখো, তখন ওর পিভি এই দুইটাই আলটিমেটলি ওই এনের ওপর নির্ভর করে চেঞ্জ হয়ে যাবে আর কি। সো এই ভি এর পরিচয় হচ্ছে এন মোল গ্যাস এর আয়তন, আর ফিক্সড পাত্রে থাকলে পাত্রের আয়তন। এমসিকিউটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে তোমাকে। লাইক তোমাকে বললো পিভি ইকুয়াল টু 2RT, এখানে ভি কি, তাহলে উত্তর হবে 2 মোল গ্যাসের আয়তন। বাট যদি বলে যে একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে, একটা গ্যাসের সিলিন্ডারে, একটা কৌটার মধ্যে, একটা টিনের বোতলের মধ্যে, একটা বডি স্প্রের বোতলের মধ্যে এই সমীকরণটা প্রযোজ্য হচ্ছে, কথা কি বোঝা গেছে? তখন বলবো যে এই ভি হলো পাত্রের আয়তন। কথা কি ক্লিয়ার? একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস যেই চাপেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, ওর আয়তন কিন্তু ফিক্সড, কারণ সিলিন্ডারের আয়তনের বাইরে যাইতে পারে না। তোমাদের বাসার যে রান্নার সিলিন্ডারগুলো 12.2 লিটার, আয়তন ফিক্সড, আয়তনের কিচ্ছু করার নেই, কোনো ডানবাম করার সুযোগ ওখানে নাই। কথা ওকে? ভেরি গুড। আর এই কথাটাও কেন, এই অনেক সময় কি হয়, ধরো একটা সিলিন্ডার আছে, ওই সিলিন্ডারের মধ্যে আমি ধরো 12 লিটারের সিলিন্ডার, 2 লিটার পানি দিয়ে রাখছি, তাহলে মনে করো 10 লিটার ফাঁকা আছে। এবার বলো ভি কত, 12 না 10? ভি হচ্ছে তখন 10। পানির আয়তনটা বাদ দিতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা কেমিস্ট্রিতে পড়ার কথা তো, একটা পাত্রের মধ্যে পাথর আছে, গ্যাসও আছে, তাহলে পাথরের আয়তন কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটিতে পড়বে না, পাথর একটা সলিড আইটেম। কথা ক্লিয়ার? মানে যেইটুকুরা জায়গায় গ্যাস দৌড়াদৌড়ি করতে পারতেছে, ওইটা হচ্ছে ভি। কথা কি বোঝা গেছে? মানে গ্যাস যেইটুকুরা জায়গায় মুভমেন্ট করতে পারবে, ওই জায়গাটা ভি। ঠিক আছে? ওকে, গুড। সো আমরা মোটামুটি সেটা জানলাম। এখন এর বিষয়ে আসি, তাকাও। যদি আমরা এনার্জি এককের কিছু বের করি বা এনার্জি বের করি, তাহলে আর এর মান অবভিয়াসলি আমরা এইটা বসাবো, অবভিয়াসলি এটা বসাবো যদি আমরা এনার্জি সংক্রান্ত কিছু বের করি। আর যদি এমন হয় যে আমরা মিটার কিউব এবং প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার, এদের নিয়ে ডিল করছি, তাহলে আমরা এটা বসাবো। আর যদি শুধুমাত্র আমরা দেখি আমরা কখনো লিটার দিয়ে এবং এটিএম দিয়ে ডিল করতেছি, তখন আমরা আর এর মান 0.08 বসাবো, অন্য কোথাও না। ঠিক আছে? তাহলে ক্যাপিটাল আর এর মান আমরা 8.31 সামথিং বসাবো, যদি সেটা তোমার শক্তি সংক্রান্ত কিছু হয়, বা মিটার কিউব বা নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, এই এককগুলো থাকে। এখন প্রশ্নে তো ছেঁচড়াম্য করে এরকমও থাকতে পারে আর কি, একটা এটিএমে একটা মিটার কিউবে, তাহলে হয় মিটার কিউবকে লিটার বানাবো, আর নাহলে এটিএমকে প্যাসকেল বানাবো, দিয়ে আমরা যেইটাতে আসলো ওই গোত্রের মানটা বসাবো। খুব সিম্পল কোয়েশ্চেন, বাট পরীক্ষায় আসে। ওকে, গুড। টাইপ 1 শেষ। টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2তে আমরা একটা কাজ করব। এখন আমরা একটা বিশাল বড় ছক আঁকবো। এই ছকের মধ্যে আমরা গ্যাসের সূত্রগুলা আর ওই দিকের তাপ গতিবিদ্যার যে 4টা পদ্ধতি ছিল, সমষ্ণ, সমায়তন, রুদ্ধতাপীয়, সমচাপীয়, এই পদ্ধতিগুলা এবং গ্যাসের সূত্রগুলাকে আমরা এক করে ফেলব। 2 অধ্যায়ে 25% করে এই জায়গাটা দখল করে আছে। কথা বোঝা গেছে? সেই 2টা জায়গাকে এক করে আমরা টাইপ নাম্বার 2কে এস্টাবলিশমেন্ট করব। সো জায়গাটা এখন একটু ভালো করে খেয়াল করতে হবে।
ওকে, ওকে, গ্যাসের সূত্র তো 3টা, বাট আমরা ছক করব 4টা। নামগুলো আমি লিখি, তোমরা স্টাইলটা দেখো। সবার আগে আমরা লিখব সমষ্ণ প্রক্রিয়া। এই সমষ্ণ প্রক্রিয়া কোন বিজ্ঞানের সূত্রের সাথে মিলে বলতে পারবা? বয়েলের সূত্রের সাথে। সমষ্ণ প্রক্রিয়া বা বয়েলের সূত্র। ওকে, এর পরের সূত্রটার নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে প্রথমটা গেল বয়েলের প্রক্রিয়া, তারপরেরটা গেল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, ক্লিয়ার? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কত নাম আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এর পরের নাম হলো সমতাপ প্রক্রিয়া। এর আরো নাম আছে সম এন্ট্রপি পরীক্ষা। সম এন্ট্রপি পরীক্ষা। ওকে, ওকে, ভেরি গুড। এরপর সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ার নাম কি? সম আয়তন প্রক্রিয়ার নাম কি? এই সম আয়তন প্রক্রিয়ার নাম কি? এই বেটারা, আয়তন মানে আয়তন সমান চাপ সমান না, সেটা হচ্ছে গে-লুসাকের সূত্র, বা আরেকটা নাম হচ্ছে রেনোর সূত্র। তাহলে এটা হচ্ছে গে-লুসাক এর সূত্র বা রেনোর সূত্র। গে-লুসাকের সূত্র বা রেনোর সূত্র। গে-লুসাকের সূত্র বা কিসের সূত্র? রেনোর সূত্র। ওকে, এরপর সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ার ইংরেজি হচ্ছে আইসোবারিক প্রসেস। আর এই সমচাপ প্রক্রিয়াটা কার সাথে মিলে? চার্লসের সূত্রের সাথে মিলে। চার্লসের। ওকে, ভেরি গুড। তাহলে প্রথমে এই সবগুলা সূত্র আমরা ইংরেজি টার্মটা লিখব। সবার আগে আমরা সবগুলো সূত্রের ইংরেজি লিখব, কারণ ঢাকা ভার্সিটির পরীক্ষায় অনেক সময় বাংলা অপশানটা থাকেই না। তো ইংলিশ যদি লিখি, সমষ্টির ইংরেজি কি? আইসোথার্ম। রুদ্ধতাপীয় ইংরেজি কি? অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক। সম আয়তনের উত্তর কি? ইংরেজি কি? আইসো। তারপর আয়তন মানে কোর। কোর, আইসো কোর। আর সমচাপের ইংরেজি কি? আইসোবার। আইসোবার। সো এই লাইনটাকে আমরা একটা বাক্স করে দিতে পারি। এরপর ফান্ডামেন্টাল যে লাইন আছে সূত্রগুলোর বেসমেন্ট, বয়েলের সূত্র। বয়েলের সূত্র মিন্স P is proportional to 1/v. গে-লুসাকের সূত্র মিন্স P is proportional to T. ক্যাপিটাল T মানে কিন্তু অলওয়েজ কেলভিন। চার্লসের সূত্র মানে V is proportional to capital T. ওকে,
আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আমরা এই কথাটা বলতে চাই, তাহলে আমরা নর্মালি কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই কথাটা বলতে পারবো না আর কি। কারণ রুদ্ধতাপীয়তে এরকম সম্পর্ক নাই। রুদ্ধতাপীয় সম্পর্কটা এরকম যে রুদ্ধতাপীয়তে কোনোটাই স্থির থাকে না। মানে ধরো আমরা চাপ, আয়তন, তাপমাত্রা একটাকেও আমরা এখানে স্থির রাখতে পারবো না। কথা কি বোঝা গেছে? মানে সবগুলাই পরিবর্তন হবে। তাই এরকম সমানুপাতিক কথাটা বলা এখানে একটু খারাপ আর কি। কথা বোঝা গেছে? মানে দুইটাই পরিবর্তিত হবে আর কি, সব পরিবর্তিত হবে এখানে। তবু যদি আমাদের বলতে হয় তাহলে আমরা বলার তাগিদে এরকম বলতে পারি, P is proportional to V to the power minus gamma। ঠিক আছে, ওকে। এবার থার্মোডাইনামিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটু সূত্রগুলোকে দেখব। থার্মোডাইনামিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা সূত্রগুলোকে লিখি তাহলে এরকম হবে, সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে ডিটি জিরো। ডিটি জিরো হওয়ার কারণে ডিইউ জিরো, তাই না? তাপমাত্রার পরিবর্তন শূন্য। তাপমাত্রার পরিবর্তন শূন্য হলে অন্তস্থ শক্তির পরিবর্তনও শূন্য। অন্তস্থ শক্তির পরিবর্তন যদি শূন্য হয় তার মানে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ, অর্থাৎ তাপ ও কাজ সমান। তাপ ও কাজ সমান, তাপ ও কাজ সমান। ভেরি ভেরি গুড। এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মেন কথা হচ্ছে ডিকিউ জিরো। ডিকিউ জিরো হওয়ার কারণে ডিএস জিরো, সো ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিকিউ। অর্থাৎ অন্তস্থ শক্তির পরিবর্তনের বিপরীতটা হচ্ছে কাজ। অন্তস্থ শক্তির পরিবর্তনের বিপরীতটা হচ্ছে কাজ। এর মধ্যে থেকে না হলে 100টা এমসিকিউ এর মতো জিনিস থাকবে ছকের মধ্যে, ওকে। এরপর সম আয়তন প্রক্রিয়া। সো সম আয়তন প্রক্রিয়া, দ্যাট মিনস আয়তনের পরিবর্তন শূন্য। এই সম আয়তন প্রক্রিয়া মানে কি শূন্য? আয়তনের পরিবর্তন শূন্য। এই কি শূন্য? আয়তনের পরিবর্তন শূন্য। তো আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে অবভিয়াসলি ডি ডাব্লিউ জিরো। ডি ডাব্লিউ জিরো হলে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ। ডি কিউ ইকুয়াল টু ডি ইউ। আর সমচাপ প্রক্রিয়াতে ডিপি জিরো বা ডিপি জিরো হলে আলটিমেটলি কিছুই জিরো হয় না। ডিপি জিরো হলে কিছু জিরো হয়, ডিপি জিরো হলে কিছুই জিরো হবে না আর কি। সো এইখানে আবার একটা কথা আমরা লিখতে পারি, এইখানকার ডিকিউকে বলা হয় ডিএইচ। এইচ মানে হচ্ছে ওই যে কেমিস্ট্রিতে তোমরা পড়েছো এনথালপি। এইচ মানে হচ্ছে এনথালপি। এইচ মানে কি? এনথালপি, ওকে। আচ্ছা, অনেকগুলো সূত্র তো লিখলাম। এইবার এই প্রত্যেকটা সূত্রের অঙ্ক করার জন্য আমরা যে সূত্রগুলো ইউজ করি সেইগুলো আমরা লিখি, ঠিক আছে? অঙ্ক করার সূত্র আমরা ইউজ করি কি? P1 V1 ইকুয়াল টু P2 V2, হ্যাঁ কি না? এইখানে কিন্তু তিনটা খুব ছ্যাঁচড়া সূত্র আমরা ইউজ করি, খেয়াল করো। P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা, হ্যাঁ কি না? তারপর T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1। এই দুইটা সবাই মনে রাখতে পারে। 3 নাম্বারটা মনে রাখাটাই চ্যালেঞ্জিং। 3 নাম্বারটাকে আমি মনে রাখি থাপ্পড় দিয়ে। থাপ্পড়, তাহলে গামা বছর বয়সী একজনকে থাপ্পড় মারলে, মানে 1 বছর বয়সী একজন বাচ্চাকে গামা জোরে থাপ্পড় মারলে ও গামা বার প্যাঁ প্যাঁ করে কাঁদবে আর কি।
T1 গামা P1 1 মাইনাস গামা ইকুয়াল টু T2 গামা P2 1 মাইনাস গামা। আমার জন্য এই তিনটা মনে রাখাটা সহজ আর কি। ওকে, আর তোমরা যদি মনে করো যে এটা কেমন করে আসলো, তাহলে ভেরি সিম্পল, এই ভি এর জায়গায় আমি এই ভিকে পি দিয়ে রিপ্লেস করেছি। তাহলে ভি মানে কি 1/p, ভি এর জায়গায় 1/p লেখা, তাহলে ভি এর জায়গায় 1/p লেখাতে এই যে এই পাওয়ারটা উল্টায় গেছে, এই যে ভি এর পাওয়ার আর পি এর পাওয়ারটা উল্টায় গেছে। ঠিক আছে, ওকে গুড। আচ্ছা, আর আলটিমেটলি ওখানে একটা টি আসবে, তো এই টিটা ছিল, টিটা এসে গামা হয়ে গেছে আর কি। মানে পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি হলে ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু টি বাই পি, ভি ইকুয়াল টু টি বাই পি। তাহলে এই যে পি এর পাওয়ারটা উল্টে গেছে, মানে ভি এরটার উল্টা পি, আর টি এর উপরে এই যে এই পাওয়ারটা চলে এসেছিল গামা মাইনাস ওয়ান, গামা মাইনাস ওয়ান, আর এখানে একটা টি ছিল, 1 কেটে গিয়ে খালি গামা থেকে গেছে আর কি। তো আমি এইভাবে মনে করি যে T1 গামা, মানে থাপ পরে প্রথমে গামা থাকবে, T1 গামা P1 1 মাইনাস গামা। এখন এটাকে কিন্তু অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা যায়। এই সূত্রের অঙ্ক আসার সম্ভাবনা ভার্সিটিতে খুবই কম, কারণ এই অঙ্ক তুমি পারবা না তো করতে। কিন্তু নিচের কোন সূত্রটি সত্য, ওখানে তো এদেরকে ঘুরিয়ে পাচিয়ে মানে বিভিন্ন তরকারি রান্না করে দেওয়া থাকবে তোমাদের সাথে। ওইটা তো খুঁজতে গেলে সূত্র তোমার মুখস্থ রাখতে হবে আর কি। ওকে, সম আয়তনের সূত্র হচ্ছে T1/T2 ইকুয়াল টু P1/P2, এগুলার অঙ্ক আসতে পারে। আর সমচাপের সূত্র হচ্ছে V1/V2 ইকুয়াল টু T1/T2, V1/V2 ইকুয়াল টু T1/T2। ওকে, সুন্দর। সো দ্যাট আমাদের এইটুকুটাও কিন্তু কমপ্লিট। এবার আমরা যে কাজটা করব সেটা কি, এইবার আমরা প্রত্যেকটা সূত্রের কাজের ইকুয়েশন লিখব, যেটা থার্মোডাইনামিক্সের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এখন প্রত্যেকটা সূত্রের কাজের ফর্মুলাটা আসলে কি? দেখো বাবা, সমষ্ণ প্রক্রিয়ায় কাজের ফর্মুলা আমি যতদূর জানি NRT লন V2/V1। এটাকে আবার লেখা যায় NRT লন P1/P2। এটাকে আবার লেখা যায় NRT মানে পিভি, সেটা P1/V1 হতে পারে, সেটা P2/V2 হতে পারে। লন তুমি যা লিখবা তাই, কোনো সমস্যা নেই। ওকে গুড। নাও এইদিকে যদি আসি আমরা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ হচ্ছে অনেকগুলো লেখা যায়। এটা ভালো করে মনে রাখো, এটা হচ্ছে মাইনাস ডি, এটাকে লেখা যায় NCV, মাইনাসটাকে নিউট্রালাইজ করার জন্য T1 মাইনাস T2, মাইনাসকে কাটাতে হবে শুধু এই যুক্তিতে। আর ভালো করে তোমরা জানো সিভিকে F/2R লেখা যায়, ওর থেকে এটাকে বলা যায় NF/2R T1 মাইনাস T2। আবার এটাকে গামা দিয়ে লেখা যায়, গামা দিয়ে কি লেখা যায়? গামা দিয়ে লেখা যায় এন গামা, সরি NR গামা মাইনাস 1 T1 মাইনাস T2। কেন আমি সবগুলো ইকুয়েশন লিখতেছি? কারণ নিচের কোনটি সত্য এটাতে যেন পারো আর কি। নিচের কোনটি সত্য এইটা যেন, হ্যাঁ আরেকবার বলো তো। ও তাই তো, এটা তো ভাবিনি আমি কখনো। এই ঠিকই বলেছে কিন্তু, ঠিক আছে, এটাও এমসিকিউ দেওয়া যেতে পারে। ভালো একটা প্রশ্ন মাথায় আসলো। তাহলে NR T1 মানে P1/V1, আর NR T2 মানে
P2V2, তাহলে P1V1 মাইনাস P2V2 বাই গামা মাইনাস 1। গুড গুড গুড, ভালো জিনিস ভালো জিনিস, নতুন শিখলাম কিন্তু, আমি কিন্তু আগে জানতাম না এটা। তাহলে এটাকে আমি একটু পড়ে তুলি। তাহলে P1V1 মাইনাস P2V2 বাই গামা মাইনাস 1। ভালোই, নতুন একটা শিক্ষা হলো, ভালো সূত্র, দেখতে ভালো লাগছে কিন্তু। ঠিক আছে, মানে জাস্ট তোমাকে যদি দুইটা চাপ আর দুইটা আয়তন দিয়ে দেয়, ওখান থেকে যে এই সূত্র দিয়ে কাজ বের করা যায়, এটা আমারই জানা ছিল না। ভালো লাগছে বিষয়টা। ওকে, সো সমষ্টি গেল, রুদ্ধতাপ গেল। এবার যদি আসি সম আয়তন ছিল, তাই না? সম আয়তন খুব ভদ্র, ওর আমি কাউর এই গুণই না বাবা, আমি শুনবো, ঠিক আছে। আর সমচাপ প্রক্রিয়ায় ডাব্লু হচ্ছে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। তাহলে অবভিয়াসলি এই সবগুলা কাজ থেকে তো কোয়েশ্চেন একটা আসতেই পারে। সো কাজগুলো মনে রাখতে হবে। কাজ মনে রাখার পর সবগুলা প্রক্রিয়া এনট্রপি মনে রাখতে হবে। কাজ মনে রাখার পর সবগুলা প্রক্রিয়া এনট্রপি মনে রাখতে হবে। এই ছক সেই ছক না, এই ছক কিন্তু দারুণ ছক। সো সবগুলা প্রক্রিয়ায় এনট্রপি যদি মনে রাখি, সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন জাস্ট টিটা ফেলে দাও, এন আর লন V2 বাই V1। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি এনট্রপির পরিবর্তন বলো, এ বিগ বিগ জিরো, এ বিগ বিগ জিরো। যদি তুমি সম চাপ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন বলো, ছয় আয়তন, তাহলে হয়ে যাবে NCV লন T2 বাই T1। আর তুমি যদি সম চাপে বলো NCP লন T2 বাই T1। সো এই সবগুলো প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তনের সূত্রটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর কোন প্রক্রিয়াটা কখন হবে, কিভাবে হবে, কি দেখে আমরা বুঝবো যে এই প্রক্রিয়াটা হচ্ছে। সমষ্ণ প্রক্রিয়া বোঝার উপায় হচ্ছে জেনারেলি এই প্রক্রিয়াটা ধীরে ধীরে হয়। জেনারেলি সমষ্ণ প্রক্রিয়াটা সুপরিবাহী পাত্রে হয়। তাহলে কোন ধরনের সুপরিবাহী পাত্রে যদি আমরা ধীরে 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 কোনো প্রক্রিয়া সংঘটিত করি, তাইলে সেই প্রক্রিয়াটা হয়ে যায় সমষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ কি না? ভেরি গুড। এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আসি, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংঘটন করতে হয় হঠাৎ। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেমন করে সংঘটন করতে হয়? হঠাৎ, সাডেনলি। সো এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হঠাৎ করে সংঘটিত করতে হয়, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে সংঘটিত করতে হয় কুপরিবাহী পাত্রে। কোথায়? কুপরিবাহী পাত্রে। আর সমচাপ প্রক্রিয়াতে জাস্ট একটা ফিক্সড পাত্র থাকলেই সমায়তন হয়ে যায়। আর সমচাপ প্রক্রিয়া জেনারেলি খোলা পাত্র বা পিস্টনযুক্ত পাত্রে সংঘটিত হয়। খোলা পাত্র বা পিস্টনযুক্ত পাত্রে সংঘটিত হয়। পিস্টনযুক্ত অবস্থায় সংঘটিত হয়। সো কখন কোন পাত্রটা ঘটবে সেটাও কিন্তু আমরা মাথার মধ্যে নিয়ে নিয়েছি। এবার লাস্ট পয়েন্ট হচ্ছে এদের গ্রাফ কেমন হয়। তোমরা বেশ ভালো করে জানো এদের গ্রাফও কিন্তু পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ, স্পেশালি ঢাকা ভার্সিটিতে বারবার আসে। স্পেশালি ঢাকা ভার্সিটিতে এটা বারবার আসে। ওকে গুড। দেখো এবার বাবারা, এখানে অনেকগুলো গ্রাফ আমরা আঁকতে পারি, অনেকগুলো গ্রাফ আঁকতে পারি। নর্মাল ট্রেডিশনাল গ্রাফের কোথায় আসি? PV গ্রাফটা কেমন? আয়তকার অতিবৃত্ত।
ওকে। যদি বলি পি ভি 1/v কেমন? মূলবিন্দুগামী সরল রেখা। যদি বলি এখানে পি ভি, এখানে যা খুশি তাই হোক। ভেরি গুড। এই গ্রাফের ক্ষেত্রে কিছু খিদির বিদির অনেক সময় হয়, লাইক 2-3টা গ্রাফ দিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে এই 2-3টা গ্রাফ এর জন্য দায়ী কে? তাপমাত্রা। তো তাপমাত্রা এখন সুন্দর করে বলে দিল, ধরো উপরেরটা T1, মাঝখানেটা T2, নিচেরটা T3। পরীক্ষায় কোশ্চেন দেয় T1, T2, T3-র সঠিক ক্রম কোনটা? এই ক্ষেত্রে হ্যাঁ, তাহলে কি টেকনিকটা কি বাবা? লম্ব টানবো আর কি। দ্য টেকনিক ইজ ভেরি সিম্পল, জাস্ট একটা লম্ব টানতে হবে। এই যে লম্ব টানলাম, লম্ব টানলে লম্বের প্রত্যেকটা বিন্দুতে ভি সমান, তাহলে যার পি যত বেশি তার টি তত বেশি। সো দ্যাট এই গ্রাফ থেকে আমরা আরামেই বলতে পারি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। সো লম্ব টানো মেথডে যদি আমরা অ্যাপ্লাই করি বা আমরা যদি লম্ব টানো মেথডে আঁকাই, তাহলে আমরা অলওয়েজ কিন্তু উত্তরটা পাবো। যদি আমরা লম্ব টানো পদ্ধতিতে আঁকাই তাহলে আমরা অলওয়েজ উত্তর পাবো। কি পাবো? অলওয়েজ উত্তর পাবো। এই কথা ওকে, ভেরি গুড। সো এই গ্রাফ তো আসেই, কিন্তু গত বছর থেকে বুয়েট প্রিলিতে যেই গ্রাফটা আসতো এখন দেখা যাবে ভার্সিটিতে চলে আসবে। ধরো এইখানে দিলাম লন পি, এখানে দিলাম লন বি, এবার গ্রাফ কি হবে? এত দ্রুত কি করে তোমরা মুখস্থ উত্তর দিতে পারো? ও রাহাত এগুলা খিদির বিদির করেছে, এগুলো তো কেমিস্ট্রিতে আসে না, এগুলা ফিজিক্সতে আসে। পড়াবে কেন এগুলা? ছি ছি ছি, এগুলা ফিজিক্সে আসে, বলে এগুলো কেমিস্ট্রিতে আসে। কেমিস্ট্রি টিচার এগুলা পারে? জীবনও পারে না, এগুলো মুখস্থ করে কেমিস্ট্রি টিচার। হাই শোনো, তাহলে মেনলি কি লন নিতে হবে। তাহলে লন নিলে লন পি, তাহলে রাহাত এগুলা পরেই আমাকে বললো ভাই হেভি লাগছে তো আমার ক্লাস নিতে। তাহলে লন ভি, এগুলা কেন কেমিস্ট্রিতে পড়াবে? এগুলো ফিজিক্সের পড়া। লন ভি ইকুয়াল টু লন, এটা তো ভালো, এটা ভালো, তোমাদের সলভ হয়ে গেল, এটা ভালো, এটা কোনো সমস্যা নাই। প্রশ্ন যত সলভ করবা তত উপকার, ঠিক আছে? এখন অনেকেই আমাকে কালকে ফোন দিয়েছে, ভাই আমার নাম্বার পাচ্ছে না, মেডিকেল ব্যাচে একজন। আমি বললাম ভাই বলো তো তুমি কী পড়তেছো? বলছে ভাই ধরেন কালকে আমার পরীক্ষা, তুমি 5 ঘন্টা পড়ার টাইম পাই, 4 ঘন্টা ধরে আমি মনোযোগ সহকারে বই পড়ি, আর 1 ঘন্টাতে আমি কোশ্চেন যখন সমাধান করতে যাই 4 ভাগের 1 ভাগ কোশ্চেন সমাধান হয়, আমি পরীক্ষা দিতে চলে আসি। তুমি তো মারা খাবাই, তুমি বই পড়বা 30 মিনিটে আর 4.5 ঘন্টা ধরে তুমি এমসিকিউ সলভ করবা, তাইলে তুমি চান্স পাবা। সিম্পল অ্যাপ্রোচ। আর আমি অনলাইনে ক্লাস করি, তাহলে আর চান্স পাওয়ার সম্ভাবনাই নাই। আমি অনলাইনে ক্লাস এতই করছি, আমি পরীক্ষা দেওয়ার কোনো সময় পাচ্ছি না, তাহলে তো চান্স তুমি সামনের বছরে পাবা না। কথা কি বুঝতে পেরেছো? নো ক্লাস, বই পড়বা আধা ঘন্টায়, দিয়ে 4.5 ঘন্টা ধরে তুমি এমসিকিউ সলভ করতেছো, মানে তোমার 200 এমসিকিউ সলভ হচ্ছে। এই 200 এমসিকিউর মধ্যে 10টা যদি পরীক্ষা আসে তুমি ওই 10টা পারবা, কিন্তু তুমি সারাদিন বই সমাধান করে বইয়ের লাইনে পরীক্ষা আসবে, তুমি পারবা না। এই জায়গাটা তোমরা বুঝো না আর কি, বুঝলা? তোমরা তো বুঝোই না, তোমাদের গার্ডিয়ান তো আরোই বুঝে না, এই বই পড়ছে না, কি পড়ছে স্টুডেন্ট। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ম্যাথ যেমন, তুমি ধরো বই পড়া শুরু করলা, বই পড়ছো তুমি ম্যাথ, কি হবে ওখান থেকে? কি আসে বই থেকে ম্যাথে? কিচ্ছু আসে না। ধরো কেমিস্ট্রিতে একটু বেশি আসে, ফিজিক্সে একটু কম আসে, বাইরে তার একটু বেশি আসে, ম্যাথে তো কিছুই আসে না বই থেকে। যাই হোক, এখন এরকম যখন তুমি বানাই নিলে দেখতেই পাচ্ছ এটা মাইনাস হয়ে যাবে আর কি। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনুশীলনী সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন অনুশীলনী মানে তুই কি বুঝতে পারছিস? অনুশীলনী অঙ্ক না, অনুশীলনীর এমসিকিউ, অনুশীলনীর এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট। কথা বুঝতে পেরেছিস? আজ থেকে 20 বছর আগে যখন অন্য বই ছিল, মানে আজ থেকে 20 বছর আগে কিন্তু এরকম মোটা বই ছিল, মানে মোটা বই ছিল, তোদের বই ছিল, তখনও অনুশীলনী থেকে প্রশ্ন আসতো। সো অনুশীলনী থেকে প্রশ্ন করতে টিচাররা সবসময় পছন্দ করে। আর আমরা তো কোশ্চেন করি না, কোশ্চেন করে ইউনিভার্সিটির টিচার। ইউনিভার্সিটির টিচাররা তো আমাদের মতো প্রাইভেট পড়ায় না, ওদের আমাদের মতো এত ধারণাও নাই। ওরা বছরে একদিনই ইন্টারের বই খুলে,
একটু বিষয়টা বোঝ। ওরা বছরে একদিনই ইন্টারনেট বই খুলে, এখন বইও খুলে না, এখন মনে অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে আর কি। ওই একদিন খুলে ও আমাদের মধ্যে এত ডিপ চিন্তা কোনোদিনই করতে পারবে না। এবং এই জন্য আমি বারবার নাইম রাহাতকে বলি, এত কঠিন কোয়েশ্চেন করতে হবে না, কোয়েশ্চেন সহজ টপিকের কঠিন কোয়েশ্চেন করতে হবে। কারণ ইউনিভার্সিটির টিচার একদিনই বই নিয়ে বসবে, একদিনই ও কোয়েশ্চেন করবে। এবং এই কারণেই কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন এত বেশি কমন আসে। কারণ আমরা কোয়েশ্চেন করি না, তো যারা কোয়েশ্চেন করে ওরা জীবনে ওই একদিনই ওই জিনিস নিয়ে বসে। না ওরা প্রাইভেট পড়ায়, না ওরা ইন্টার পড়ায়, না ওদের ইন্টার বই সম্পর্কে কোনো ধারণা আছে। কথা বোঝা গেল? এবং এখানে অনুশীলনী একটা খুব মেজর রোল প্লে করে। কারণ অবশ্যই বই খুললে যে কেউ দেখবে, আচ্ছা অনুশীলনীতে কেমন প্রশ্ন দেওয়া আছে একটু দেখি তো, বোঝো না বিষয়টা। এই কারণে অনুশীলনী ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, চারটার জন্য অনুশীলনী ইম্পর্টেন্ট। অনুশীলনীর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। কথা বুঝতে পেরেছ? এমসিকিউ সলভ করবো, অনুশীলনী এমসিকিউ সলভ করো, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। ওকে, গুড। সো নেমে গেল, ভালো কথা, ঠিক আছে। তাহলে তো গ্রাফ তোমরা পারবাই, এখানে অত টাইম নষ্ট করে লাভ নাই। এখানে ভি, এখানে টি হলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। এটা তো ভুল জায়গায় হয়ে গেল। এটা যদি পিভি হয় তাহলে দুইটা পিভি গ্রাফ আঁকি, একটা এই একটা এই। এইটা হবে সমস্যা, এটা কি হবে? রুদ্ধতাপীয়। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ঢাল অফ রুদ্ধতাপীয় ইকুয়াল টু গামা ইন্টু ঢাল অফ সমস্যা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢালের গামা গুণ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢালের কত গুণ? গামা গুণ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢালের কত গুণ? গামা গুণ। কথা ওকে? ওকে। সো এই পর্যন্ত টানলাম, এটাকে মিলাই দিলাম। এইখানে এই এটা হচ্ছে ভিটি, পিটি হবে এটা ভিটি। ওকে। সো মোটামুটি ছকটা বেশ ইম্পর্টেন্ট। ছক থেকে অনেক জিনিসই আমাদের দরকার আর কি, অনেকগুলো জিনিস ছক থেকে আমাদের বেশ ভালো অ্যামাউন্টেই দরকার। অলমোস্ট অনেক সূত্র এর মধ্যে আছে। হ্যাঁ, না না না, এটা আমাদের 2 নাম্বার টাইম আর কি, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 3 হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ। গতিতত্ত্বের ইকুয়েশন। ওকে, তাহলে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ। আচ্ছা, তুমি ভালো করে জানো গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ কোনটা? পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার। এরকম করে লিখে দেবো, mnc স্কয়ার। হয়েছে? হয়েছে? হ্যাঁ, এটা কিন্তু হয় নাই। তোমাকে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ বানাইতে গেলে বি কেয়ারফুল, এম আর এন এর মধ্যে যে কোনো একটাতে বড় দিতে হবে, একটাতে ছোট দিতে হবে। তুমি এরকম দিতে পারো mnc স্কয়ার। এটা কে বললো তোমাদেরকে? nmc স্কয়ার। এটাও কি রাত বলছে নাকি? তো একটা বড় একটা ছোট দিলেই কিন্তু সমীকরণ ওকে, সমীকরণ পারফেক্ট, কোনো সমস্যা নেই। এম মানে একটা অণুর ভর, এন মানে অণুর সংখ্যা, স্মল এন মানে মোল সংখ্যা, ক্যাপিটাল এম মানে হচ্ছে আণবিক ভর বা এক মোলের ভর। আর সি মানে কি? সি মানে সিআরএস। সো দ্যাট এইখান থেকে আমরা পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ারের পরিচয় তো জানলাম, তাই কিনা? তো যদি আমরা এই এম এন বা এন এম দুটাকে একত্রিত করি তাহলে এটাকে লেখা যায় ডাব্লু, মানে মোট ভর আর কি, ডাব্লু সি স্কয়ার। এবার যদি আমরা আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে ডাব্লু/ভি মানে ঘনত্ব বলা যায়। সো এটাকে লেখা যায় পি ইকুয়াল টু 1/3
rho c square, p equal to 1/3 rho c square. সো কারেক্ট সমীকরণগুলো একটু আমাদের জানতে হবে আর কি, না জানলে সমস্যা। ঠিক আছে, এখান থেকে সিআরএমএস এর ভ্যালু লেখা যায়, এটাকে এনআরটি লিখে এখান থেকেও সিআরএমএস এর ভ্যালু লেখা যায়, চাইলেই লেখা যায়, কোনো ইস্যু নেই। সো গ্যাসের গতিত্বের ইকুয়েশন মোটামুটি এইটুকুই। এই ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে আর কি, এই টপিক থেকে আর কিচ্ছু আমাদের দরকার নাই। ইকুয়েশন এবং ইকুয়েশনের প্রত্যেকটা জিনিসের মানে মনে রাখতে হবে। কথা ওকে? এইটুকু টাইপ 3। এবার আসে টাইপ 4। টাইপ নাম্বার 4, অনেক টাইপ অনেক ছোট, অনেক টাইপ যেমন অনেক বড় ছিল, অনেক টাইপ খুবই ছোট, দুটো করে সূত্র লেখা হবে অনেক টাইপ। এরপরের টাইপ, এই টাইপে আছে হচ্ছে তোমার পাউরুটি সূত্র। পাউরুটির সূত্র বলো, পাউরুটির সূত্র কোনটা বলো? জানো না? হ্যাঁ হ্যাঁ, পি ডিভাইড বাই রুটি, পাউরুটি। ঠিক আছে, দেখো বিষয়টা হচ্ছে এরকম, পিভি ইকুয়াল টু এন আর টি, এন কে ভাঙলে পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, এম এদিকে ভি এদিকে দাও, পিএম ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি আর টি, পিএম ইকুয়াল টু রো আর টি। প্রাইম মিনিস্টার তোমার আন্টি হয়। এখন এইখানে যদি তুমি এম আর আর কে ধ্রুব ধরো, তাহলে বলা যায় পি বাই রো টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা না খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এইখান থেকে লেখা যেতে পারে কিন্তু P1 বাই রো 1 T1 ইকুয়াল টু P2 বাই রো 2 T2। দেখো এটা অনুশীলনীতে অনেক বই আছে। সো P1 বাই রো 1 T1 ইকুয়াল টু P2 বাই রো 2 T2, P1 বাই রো 1 T1 ইকুয়াল টু P2 বাই রো 2 T2, P2 বাই রো 2 T2। ওকে, সো এটাকে আমি পাউরুটি বলি, কারণ কি মানুষ ভুলে যায় উপরে রো আছে না উপরে পি আছে। তো পাউরুটি যদি তুমি মনে রাখো, তাহলে উপরে পাউ মানে পি আর নিচে রো মানে রুটি, সো তোমার কোনো ভুল হওয়ার সমস্যা নাই। আর এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট কি, এখান থেকে দেখা যায় চাপ আর ঘনত্ব সমানুপাতিক। এখান থেকে বলা যায় ঘনত্ব আর তাপমাত্রা ব্যস্তানুপাতিক। সো এই দুইটা মেজর সূত্রও কিন্তু এইখান থেকে আসে। P1 by rho 1 T1 equal to P2 by rho 2 T2. That's our পাউরুটি সূত্র, মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথা ওকে? ক্লিয়ার? ভেরি গুড। টাইপ নাম্বার 4 ও শেষ। নাও টাইপ নাম্বার 5, এনার্জি। এনার্জি বা শক্তি। এনার্জি বা শক্তিকে নিয়ে আমরা অনেকগুলা কথা বলতে পারি, আমরা অনেকগুলা প্রবঞ্চ বলতে পারি, অনেকগুলা মানে ধাপে ধাপে আমরা কথাবার্তা এখান থেকে আমরা স্টেট করতে পারি। তো প্রথম কথা কি এনার্জি নিয়ে? এনার্জি নিয়ে প্রথম কথা হচ্ছে একটা গ্যাসের মোট শক্তি কত। একটা গ্যাসের কি রে বাবা? মোট শক্তি কত? মোট শক্তি কত? বলো, মোট শক্তি কত? না 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 বাবা, মোট শক্তি তোমরা এরকম করে মনে রাখবা, m/2 nRT। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোট শক্তি দেখতে n, ঠিক আছে? এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি রৈখিক শক্তি কত, রৈখিক, তাইলে হবে 3/2 nRT। আর যদি আমি তোমাকে বলি কৌণিক কত, তাইলে হবে f-3/2 nRT। ওকে, আর যখনই এটা মোলে না বলে তুমি প্রতিটি অণুর বলবা, তখন হয়ে যাবে f/2 kT। এখানে হয়ে যাবে 3/2 kT।
এখানে হয়ে যাবে F মাইনাস 3/2 কেটি। ওকে, কিন্তু তোমরা তোমাদের বইয়ে সব জায়গায় তো মোট শক্তি বলতে খালি 3/2 করো। তার কারণ কি? আইডিয়াল গ্যাস যখন আমরা পড়বো, অর্থাৎ যখন আমাদেরকে স্পেসিফিক কোনো গ্যাসের নাম বলবে না, বা আমাদেরকে বলবে যে একটা আদর্শ গ্যাস নিয়ে তুমি ডিল করতেছো, সো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এফ এর মান ধরতে হয় 3। ওকে, কারণ আদর্শ গ্যাসের পুরো শক্তিটাকেই লিনিয়ার এনার্জি ধরে নেওয়া হয়। বাট যদি তোমাকে স্পেসিফিক্যালি বলে অক্সিজেনের, নাইট্রোজেনের, তখন তাদের এই বসানোটাই যৌক্তিক বেশি। ওকে, অপশান দেখলেই তুমি বুঝতে পারবা যে টিচার আসলে চাচ্ছেটা কি। ওকে, তাহলে এটা হচ্ছে মোলের, আর এটা হচ্ছে প্রতি অণুর, মলিকুলের কথা। ওকে, ক্লিয়ার? এইখানে চুপ করে একটা জিনিস খেয়াল করার আছে। খেয়াল করার কি, যদি আমরা ডিল করি E = 3/2 nRT, ম্যাক্সিমাম তো আমরা এটা নিয়ে ডিল করি। এই nRTকে আবার আমরা লিখতে পারি PV। যদি আয়তন 1 হয় তাহলে E = আমরা লিখতে পারি 3/2 P। লিখতে পারি না? এইখান থেকে লেখা যায় 2E = 3P। এটাও একটা এমসিকিউ, রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল 17-18 ইম্পর্টেন্ট। একক আয়তনের কোনো পাত্রে যদি তুমি চিন্তা করো তাহলে 2E = 3P হয়। ঠিক আছে, এটা কিছুই না, এই এখান থেকে কিতকিত খেলে তোমাকে উত্তর পর্যন্ত যাইতে হবে। মানে কিছুই নাই এর মধ্যে, বোঝারও কিছু নেই, কিছুরও কিছু নেই। বিয়ের মানে এক বসাবা চলে আসবে। ওকে, গুড। সো টাইপ 5 তোমাকেও জানাই আলবিদা। এবার আমরা শুরু করব টাইপ নাম্বার 06, টাইপ নাম্বার 06। ওকে, টাইপ নাম্বার 06। ওকে, টাইপ নাম্বার 06-এ কি আছে এটাও বোঝার আমরা চেষ্টা করি। খুব ভালো টাইপ এটা। আমাদেরকে সিপি, সিভি আর গামা এই সংক্রান্ত একটা ছক হিসাবে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই ছকে থাকবে সিপি, সিভি, গামা, এইগুলো জিনিসপত্র, ভদ্র ভদ্র জিনিসপত্র, খুব ভালো ভালো জিনিসপত্র। এটা একটা ছোট ছক, হাফ পৃষ্ঠাও হয় না এটা সাইজ। এখানে আমরা বলবো এক পারমাণবিক, এক পারমাণবিক। তার নিচে আমরা বলবো 2 পারমাণবিক, এক পারমাণবিক, 2 পারমাণবিক। তার নিচে আমরা বলবো বহু পারমাণবিক। এক পারমাণবিক, 2 পারমাণবিক, বহু পারমাণবিক। এক পারমাণবিক কারা? হিলিয়াম, নিয়ন। 2 পারমাণবিক কারা? অক্সিজেন, নাইট্রোজেন। বহু পারমাণবিক কারা? মিথেন, ইথেন। ওকে, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড ছেঁচড়া, ওটা বাদ, ওটা আসলে স্কিপ। আমি এইসব ছেঁচড়া 2-1 এমসিকিউ নিয়ে ভাবি না আর কি, টেনশন নাই। ওটার জন্য তুই তোর চান্স ছুটবে না, কিন্তু ওটা নিয়ে তুই যতক্ষণ চিন্তা করবি ততক্ষণে তোর চান্স ছুটতে পারে আর কি। তো এই সোজা রাস্তায়, মানে এখন পর্যন্ত কোনো ব্যাচ নাই যে ব্যাচে জিজ্ঞেস করেনি ভাই কার্বন ডাইঅক্সাইডটা কী হবে আর কি। মানে সব ব্যাচ জিজ্ঞেস করে, সবাইকে আমি বলে পারি না রে, কার্বন ডাইঅক্সাইড খুব শক্তিশালী জিনিস, তো ভয় পাই ওটাকে দেখে। তো যাই হোক, তো এখন আসি। হ্যাঁ হ্যাঁ,
তোমাদের কাছে? আমাদের কাছে সম্মানটা রাখো জিজ্ঞাসা করি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সম্মান রাখছে ওর জিজ্ঞাসা করে। শোনো, তাহলে প্রথমটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তোমরা জানো এটা 3, এটা 5, এটা 6। ওকে, নাও তারপরে আমাদের জানতে হবে সিভি, তারপরে জানতে হবে সিপি, তারপরে জানতে হবে গামা। গামা ইকুয়াল টু সিপি বাই সিভি। ভেরি সিম্পল, কিন্তু এত কঠিন কিছু না। এটা হলো 3/2 আর 5/2 আর এটা হলো 3 আর এর সাথে 1 যোগ করে দিলে সি পেয়ে যাবে। 5/2 আর 7/2 আর 4 আর নাও যদি ভাগ করি, সো গামা ইকুয়াল টু 5/3, গামা ইকুয়াল টু 7/5, গামা ইকুয়াল টু 4/3। সো আমরা গামাও পেয়ে গেলাম। আর এই গামার আর একটা সূত্র, এটা মনে রাখলেও হয়, 1 + 2/f। ঠিক আছে, গামা ইকুয়াল টু 1 + 2/f। গামা ইকুয়াল টু 1 + 2/f। ওকে, শিওর তো? ওকে, সো ক্লিয়ার, পারা যাবে। ডান, টাইপ 6 শেষ। টাইপ নাম্বার 7, টাইপের নাম হচ্ছে গ্যাসের বেগ। গ্যাসের 21টা টাইপ একসাথে মনে রাখাই কিন্তু চ্যালেঞ্জিং বিষয়। কথা বুঝেছো? যে মনে রাখতে পারবে সে অঙ্ক করতে পারবে, কিন্তু যখন একসাথে বড়, মানে তুমি যখন কম্বাইন পরীক্ষাগুলো দিবা, তোমাদের মডেল টেস্ট নেওয়া লাগতো বড় বড়। কম্বাইন পরীক্ষাগুলো নিলে এই যে মনে রাখতে হবে একসাথে সব, এটাই চ্যালেঞ্জিং। গ্যাসের বেগ, গ্যাসের 3টা বেগ আছে তোমরা জানো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে CRMS, তারপর হচ্ছে সি এভারেজ, সি মোস্ট প্রবাবল। CRMS, সি এভারেজ, সি মোস্ট প্রবাবল। CRMS, সি এভারেজ, সি মোস্ট প্রবাবল। হ্যাঁ কি না? ওকে, সো এবার একটু খেয়াল করো বিষয়টা, বিষয়টা দারুণ। CRMS ইকুয়াল টু √3RT/m। ওকে, শিওর? হ্যাঁ কি না? ওকে, সি এভারেজ ইকুয়াল টু √8RT/πm। 8RT/πm। ওকে, শিওর? গুড। মোস্ট প্রবাবল 2RT/m। এনি কনফিউশন? এই কোনো সমস্যা, অসমস্যা? ঠিক তো? চলিবে, দৌড়াবে। সো এই, ঠিক আছে, ভেরি গুড। সো এইটাকে এখন তুমি যদি এটা দিয়ে লেখো, এটাও হবে 3p/ρ, প্রত্যেকটাতে লেখা যাবে। ঠিক আছে, সো ওটা লেখার আমাদের দরকার নেই, আমাদের একটা মেজর এমসিকিউ মনে রাখতে হবে। CRMS is to C average is to C most probable equal to কত?
এটা কিন্তু ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কত? √3 √8/π এটা আমিও জানি। এখন এটাকে ভাগ করে কত, এটা কি করে তুমি ক্যালকুলেটর ছাড়া করবা পরীক্ষার? হ্যাঁ বলো বলো, কোনটা 1 কোনটা? অবশ্যই এটা 1, এটা হাত থেকে ছোট না। হ্যাঁ 1, তারপর 1.12 আরেকটা 11 করতে গেছিল 1.12 1.22 এটাই হওয়ার কথা, তাই না? 11 কোথায়, এত তো বড় না। মানে এটা √2 দিয়ে এটাকে ভাগ দিলে 1.12 আসে, √2 দিয়ে √3 কে ভাগ দিলে √1.5 মানে পরীক্ষায় বেশ মানে বারবার আসে, না আসার মতো জিনিস না জিনিসটা। আগে সেভ করি। ছেলেটা না আছে, কি বলো হতাশ কেন? খালি একটা পৃষ্ঠা হয়েছে। একটু আগে যেটা লিখলাম টাইপ 7, এটা লেখার দরকার নেই। টাইপ 7 ডট টাইপ 8, টাইপ নাম্বার 8 হচ্ছে গড় মুক্ত পথ। টাইপ নাম্বার 8 এর নাম হচ্ছে গড় মুক্ত পথ। এই টাইপগুলো কিন্তু খুব ছোট, খালি সূত্র লিখলেই হয়ে যাচ্ছে, এখানে ভয়ের কিছু নাই। আমাদের ঢাকা ভার্সিটিতে গড় মুক্ত পথের অঙ্ক আসছিল ক্যালকুলেটর ছাড়া, বুঝলেন? এর সূত্রের যে সাইজ খুব সেরা আর কি, মানে অতিরিক্ত চমৎকার আর কি। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করে 2 মিনিট সময় নষ্ট করেছিলাম, কিন্তু পারিনি আর কি। হ্যাঁ হ্যাঁ একবারে আমিও দেখলাম ক্লসিয়াস, আমার কোনো দোষ নাই, হচ্ছে তোমাদের রাহাত ভাইয়ের কাজ। বলছে না না ভাই এগুলো আসে তো পরীক্ষায়, আসতো 10 বছর আগে। ম্যাক্সওয়েল আর হচ্ছে বোল্টস ক্লসিয়াস, ম্যাক্সওয়েল এবং বোল্টজম্যান। তাহলে বলো ক্লসিয়াসের সমীকরণ কি ছিল? ক্লসিয়াসের সমীকরণ ল্যামডা ইকুয়াল টু 1/, বদের বদ, ক্লসিয়াস হচ্ছে 1/πσ²n, ম্যাক্সওয়েলে থাকবে 1/√2πσ²n, আর বোল্টজম্যান হচ্ছে 3/4πσ²n। ওকে, অনেককে মনে হচ্ছে সমীকরণগুলো দেখে নতুন নতুন লাগছে তোমাদের। এই নতুনের কি আছে পদের পদগুলা? এখানে এই সিগমা হচ্ছে ব্যাস, এন মানে একক আয়তনে অণুর সংখ্যা। আর যেটা খুব গুরুত্ব দিয়ে খেয়াল করতে হয় বাবা, এই ম্যাক্সওয়েলের নীতিটা কোথা থেকে এসছে এটা তোমাদের বইয়ে লেখা আছে। ম্যাক্সওয়েলের এটা এসছে বেগ বন্টন নীতি থেকে। বেগ
বন্টন বেগ বন্টন নীতি থেকে। এই ম্যাক্সওয়েলেরটা কোথা থেকে এসছে বাবারা? বেগ বন্টন নীতি থেকে এসেছে। তাহলে বেগ বন্টন নীতি থেকে এসেছে যে ল্যামডা ইকুয়াল টু 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। বেগ বন্টন নীতি থেকে এসছে 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। আমি কি কথা বোঝাতে পারছি? কথা কি ওকে? কথা কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো এইটা মনে রাখার সাথে সাথে এখানে দুইটা জিনিস আছে, দুইটা না অনেকগুলো জিনিস আছে এখন লিখতে হবে আর কি। প্রথমটা হচ্ছে একক সময়ের সংঘর্ষের সংখ্যা, 2 নম্বরটা হচ্ছে একটি সংঘর্ষের সময়, আর 3 নম্বর হচ্ছে এই ল্যামডা কার কার সাথে বাড়ে কার কার সাথে কমে। ওকে, তাহলে প্রথমে খেয়াল করো বাবা, তুমি এস ইকুয়াল টু ভিটি এই জায়গায় আসো। এস মানে একটা দূরত্ব, এই দূরত্বকে মনে করো ল্যামডা, ভি কে মনে করো গ্যাসের বেগ সিআরএমএস, আর টি কে মনে করো টি। তো যখনই তুমি টি বের করতে যাবা বা তুমি যখন সিআরএমএস বের করতে যাবা, সিআরএমএস বা তুমি যদি টি বের করতে চাও তাহলে কি হবে? টি মানে কি? পাশাপাশি দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়। টি মানে কি? পাশাপাশি দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়। পাশাপাশি সংঘর্ষের মধ্যবর্তী সময়। পাশাপাশি দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়কে আমরা বলি টি। আর তুমি খালি এককটা মিলাবো বাবা, তাহলেই হবে। সময় মানে একক তো সেকেন্ড হবে, তাহলে উপরে ল্যামডা মানে মিটার, নিচে মিটার পার সেকেন্ড, তাহলে উত্তর সেকেন্ড হবে। তাহলে এটা হবে ল্যামডা বাই সিআরএমএস। আর যদি বলে 1 সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা, তার মানে কি উত্তর হবে পার সেকেন্ড। তাহলে এটাকে উল্টাই দিতে হবে। পার সেকেন্ড মিনস 1/t, that means CRMS by lambda. ওকে, আর মনে রাখতে হবে এই গড় মুক্ত পথ এর সাথে দুইটা জিনিসের সম্পর্ক, একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে তাপমাত্রা। তো নর্মালি চিন্তা করো বাবা, তাপমাত্রার সাথে গড় মুক্ত পথের সম্পর্ক কেমন হবে? হ্যাঁ, তাপমাত্রা বাড়লে অবশ্যই দূরত্বটা বেড়ে যাওয়ার কথা। আর চাপের সাথে সম্পর্কটা কেমন হবে? চাপের সাথে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। চাপ বেশি দিলে কি হবে? কাছাকাছি চলে আসবে। সো এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। ল্যামডা ইজ প্রপোর্শনাল টু টি, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/p। ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের টাইপ 8 মোটামুটি এটাই আর কি। ঠিক আছে তো? ওকে, টাইপ নাম্বার 9। টাইপ নাম্বার 9 হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা, তো আর্দ্রতাকে আমরা খুব সহজ করে দুইটা ভাগে ভাগ করতে পারি। আর্দ্রতাকে আমরা সহজ করে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা নাম হচ্ছে পরম, আর একটা নাম হচ্ছে আপেক্ষিক। পরম আর্দ্রতা নিয়ে বেসিক্যালি আমাদের কোনো ম্যাথ নাই, বাট ডেফিনেশনটা জানতে হবে, এমসিকিউ আসতে পারে। ডেফিনেশন হচ্ছে 1 মিটার কিউব বাতাস
যত কেজি জলীয় বাষ্প থাকে। কিন্তু এটা মাপার কোনো বুদ্ধি নেই আর কি। মানে 1 মিটার কিউব বাতাসে যতখানি যত কেজি জলীয় বাষ্প থাকে তাকে আমরা বলতে পারি, কি বলতে পারি বলো? শুনতে পাচ্ছি না। পরম আর্দ্রতা। তাহলে পরম আর্দ্রতার একক থাকবে, কিন্তু পরম আর্দ্রতার একক হবে কেজি পার মিটার কিউব। ওকে। আর আপেক্ষিক আর্দ্রতা টার্মটা এসছেই মূলত অনুপাত থেকে। সো আপেক্ষিক আর্দ্রতার কোনো একক থাকবে না। আপেক্ষিক আর্দ্রতা এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি। এই 3টা সূত্রই মনে রাখতে হবে আমাদের। আপেক্ষিক আর্দ্রতা আর মানে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই সম্পৃক্ত করতে ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর। জলীয় বাষ্পের ভর, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর। ওকে, দেখা গেল এই ভর মাপতে পারলে তো আমরা পরম আর্দ্রতা বের করে ফেলতাম। ভর মাপা যায় না, কিন্তু ভর যত বেশি থাকে জলীয় বাষ্পের চাপ তত বেশি থাকে। সেই ভরের সাথে জলীয় বাষ্পের চাপের একটা সুসম্পর্ক রয়েছে। ভরের সাথে জলীয় বাষ্পের চাপের একটা সুসম্পর্ক রয়েছে। কথা কি ওকে? সো দ্যাট সুসম্পর্কটা হচ্ছে জলীয় বাষ্পের চাপ ইজ প্রপোর্শনাল টু জলীয় বাষ্পের ভর। তাই তারা কি করলো? অনুপাত যেহেতু, ভরকে চাপ দিয়ে রিপ্লেস করে ফেললো। ভরকে চাপ দিয়ে রিপ্লেস করলে কি হলো? বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপ, জলীয় বাষ্প চাপ ডিভাইডেড বাই ওই তাপমাত্রায় সম্পৃক্ত চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। এখন প্রশ্ন হচ্ছে, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ তো বের করা যাচ্ছে না, সম্পৃক্তটা বের করা যায়, কারণ রেনো একটা তালিকা দিয়েছে, ওই তালিকা থেকে। তখন একটা জিনিস দেখা গেল, বাবা একটা টার্ম আসলো, টার্মের নাম হলো শিশিরাঙ্ক। এই টার্মটা কি? এটা একটা তাপমাত্রা। এই রুমের তাপমাত্রা যদি কমাতে 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 শিশিরাঙ্কে নিয়ে আসি, তাহলে এই রুমে যেইটুকুটা জলীয় বাষ্প আছে ওই জলীয় বাষ্প দিয়েই এই রুমটা সম্পৃক্ত হয়ে যাবে। লাইক তোমরা যারা যেই বেঞ্চগুলোতে বসে আছো, অন্য বেঞ্চগুলোকে যদি আমি বের করে দেওয়া শুরু করি, তাহলে তোমরা যেই বেঞ্চগুলো বসে আছো ওই বেঞ্চগুলো তোমাদের দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। কথা কি হ্যাঁ কি না? সো ফ্যাক্ট এটাই। ধরো পুকুরে মাছ আছে, আমি যদি পুকুরে পানি ছাঁচা শুরু করি, তাহলে একটা সময় মাছ ছাঁকছি না, আমি খালি পানি ছাঁকছি, তাহলে পানিতে মাছ দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে, হ্যাঁ কি না? সো টেম্পারেচার কমাতে 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 একটা নির্দিষ্ট টেম্পারেচারে এটা বাতাসের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে, স্যাচুরেটেড হয়ে যাবে। ওই তাপমাত্রাটাই শিশিরাঙ্ক।
তাহলে আমি যদি উপরের লাইনে বায়ুর তাপমাত্রা না বলে শিশিরাঙ্ক বলে দিই, তাহলে উপরেও আমি সম্পৃক্ত গড়টা লিখতে পারি। তাহলে আমার জিনিসটা চলে আসবে এরকম যে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইডেড বাই কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এটাকে আমরা বলতে পারি স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। অলওয়েজ মনে রাখবা স্মল এফ ছোট, ক্যাপিটাল এফ বড়, এটা কোনোদিন 100% পার হবে না। সো ছোট বাই বড় ইন্টু 100%, ছোট বাই বড় ইন্টু 100%। সো দ্য অ্যান্সার উইল বি ছোট বাই বড় ইন্টু 100%। ওকে, পারবা? পারা যাবে? সো আর্দ্রতা সম্পর্কে এটা মনে রাখতে হবে। বাট এখন আমাদের যেতে হবে শিশিরাঙ্ক বের করবো কী করে আমরা। শিশিরাঙ্ক বের করার জন্য একজনের সূত্র আছে। কার সূত্র? গ্লেইসারের সূত্র। সো টাইপ 10 নাম হলো শিশিরাঙ্ক। এই শিশিরাঙ্ক বের করার জন্য গ্লেইসারের সূত্রটা হচ্ছে θ1 minus theta equal to g θ1 minus θ2, so that theta equal to θ1 minus g θ1 minus θ2। থিটা হচ্ছে আমাদের মাননীয় শিশিরাঙ্ক, জি হচ্ছে গ্লেসারের ধ্রুবক। গ্লেসারের ধ্রুবকটা হয় θ1 তাপমাত্রায়, θ1 হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ2 হচ্ছে আর্দ্র বাল্বের তাপমাত্রা। তাহলে এই θ2 আর θ1 যে পার্থক্য, যেটাকে আমরা বলতে পারি ডেল থিটা, এই ডেল থিটা দিয়ে কিন্তু আবার আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। ডেল থিটা বেশি এর মানে আবহাওয়া শুষ্ক, এই ডেল থিটা কম এর মানে আবহাওয়া আর্দ্র। ডেল থিটা কমছে এর মানে বৃষ্টি হবে। ডেল থিটা হঠাৎ কমছে এর মানে ঝড় কামিং। ওকে, সো এই যে মাননীয় ডেল থিটা আছে, এ আমাদেরকে আবহাওয়ার পূর্বাভাস দেয়। মাননীয় ডেল থিটা আমাদেরকে আবহাওয়ার পূর্বাভাস দেয়। কি দেয়? আবহাওয়ার পূর্বাভাস দেয়। কথা ওকে, ভেরি গুড। এই আগের পৃষ্ঠায় যদি আমরা কি ব্যাপার, অত দূর গেল কেন? জবের ব্যাপার। এই যে আর, এই আর 50 থেকে 60% আমাদের জন্য আরামদায়ক। অনেক গাইডে তোমরা পড়েছো আর কম হলে আরামদায়ক। ডাহা গাঞ্জা করি কথা। আর কম হলে চামড়া ফেটে যাবে, গ্লিসারিনের ব্যবসা হয়ে যাবে তুঙ্গে। গ্লিসারিন হলো সাবান প্রক্রিয়ার একটা উপজাত, বাট সাবানের থেকে গ্লিসারিনের দাম বেশি। কথা বুঝুনি? সো শুষ্ক কখনোই ভালো না, আর আর্দ্র হলে তো গা ম্যাচ ম্যাচ করে, আর্দ্র আরোই ভালো না। সো আলটিমেটলি 50 to 60% এটা আমাদের জন্য আরামদায়ক। এইটা আমাদের জন্য আরামদায়ক। কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? ওকে, সো টাইপ 10 শেষ। ওকে, গুড। সো এবার আমরা টাইপ
11 থেকে শুরু করব। তো আমার মনে হয় টাইপ 10 পর্যন্ত তোমাদেরকে আগে একটু মুখস্থ করে নেওয়া দরকার। তো এই 10টা পৃষ্ঠা মুখস্থ করতে তোমাদেরকে যদি 2 মিনিট সময় কেলা 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট দিন, ঠিক আছে চলবে না, যেহেতু আমি ধরবো 1 মিনিট না, তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। এই 10টা সূত্র তোমরা একটু রিভাইজ করো। বেসিক্যালি আইডিয়াল গ্যাস এই 10টা সূত্রের মধ্যেই থাকে, শুধুমাত্র এই যতটুকুটা আমি লিখলাম অতটুকুটা থেকে আমি তোমাদেরকে ধরবো। তোমাদের একটা বিরতিও হবে, কিন্তু বিরতিটা পড়ামূলক বিরতি হয়ে গেল। তো 5 মিনিট পরে আমি পড়া ধরে 11 নম্বর টাইপ থেকে পড়ানো শুরু করবো তোমাদেরকে। তো তোমরা একটু বিরতি নাও।